প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের আজকের অনলাইন ক্লাসে। গত ক্লাসে আমরা সি ভাষার গঠন নিয়ে পড়েছিলাম। গঠনের মধ্যে আমরা বলেছিলাম যে একটি সি ভাষায় যখন প্রোগ্রাম করতে হয় তো সেখানে 6টি সেকশন লাগে। 6টি সেকশনের মধ্যে দুইটা সেকশন আমরা বলেছিলাম খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে লিঙ্ক সেকশন, দেন আরটা হচ্ছে মেইন সেকশন। ঠিক আছে, বাদ বাকি যে 4টি সেকশন আছে সেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, সেগুলো চাইলে দেওয়া যাবে, আবার না দিলেও কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তবে লিঙ্ক সেকশন এবং মেইন সেকশন ছাড়া কোনো সি প্রোগ্রাম পসিবল নয়, এই ইনফরমেশনটা একটু মাথায় রাখতে হবে। তো সেগুলো ডিটেলস আমরা গত ক্লাসে বলেছিলাম। আজকে আমরা যেটা করব, হিডার ফাইল এবং লাইব্রেরি ফাইল। তো এই হিডার ফাইল ও লাইব্রেরি ফাইল এই দুইটা অংশ পড়ার আগে আমি তোমাদেরকে ছোট্ট একটা সি প্রোগ্রাম আজকে প্র্যাকটিক্যালি দেখাইতে চাচ্ছি। সি প্রোগ্রামিং গুলো কেমন করে হয়, সেখান থেকে আউটপুট কিভাবে আসে, কিভাবে কোডিং করতে হয়, আমরা সেই সম্পর্কে একটু ধারণা নিব। তাহলে চলো শুরু করা যাক। আমি এটাকে একটু মিনিমাইজ করতেছি। এখানে দেখো যে দুটি সফটওয়্যার আছে আমার কাছে, একটি হচ্ছে কোড ব্লকস। তোমরা ডেস্কটপের একদম কর্নারে উপরের সাইডে করে দেখো যে এখানে একটা কোড ব্লকস আছে আর একটা দেব সি প্লাস প্লাস, দুইটা সফটওয়্যার আছে আমার কাছে। দুইটা সফটওয়্যার দিয়েই কিন্তু সি ভাষায় প্রোগ্রাম রচনা করা যায়। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে কোড ব্লকস দিয়ে অনেক সময় টিচাররা করে, আবার অনেক টিচার আছে যারা একটু আধুনিক আধুনিক সফটওয়্যার গুলো ইউজ করতে চায়, তারা দেব সি প্লাস প্লাস থেকে প্রেফার করে। আমিও দেব সি প্লাস প্লাস দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিব, আবার কোড ব্লকস দিয়েও দেখিয়ে দিব, যাতে তোমাদের দুটাতেই কোনো অসুবিধা না হয়। তবে আমরা যারা সি প্রোগ্রামিং শিখেছিলাম ইউনিভার্সিটি লাইফে, তখন আমরা কিন্তু এই দুইটা সফটওয়্যার ইউজ করতে পারি নাই। আমরা টার্বো সি নামক একটা সফটওয়্যার আছে, যেটার মাধ্যমে আমরা সি প্রোগ্রাম গুলো কোডিং গুলো শিখেছিলাম, যেটা তোমাদের বইয়েও কিন্তু টার্বো সি দিয়ে দেখানো হয়েছে। তো চলো শুরু করা যাক। আমরা দেব সি প্লাস প্লাসে ডাবল ক্লিক করলাম, দেখো একটা উইন্ডো আসছে। তো এখানটাই আমরা আমাদের কোডিং গুলো টাইপ করব, আমরা দেখাবো কিভাবে কাজ করতে হয়। ফার্স্টে দেখো কর্নার দিকে করে একটা ফাইল আছে, সো আমরা এই ফাইলের উপর একটা ক্লিক করলাম, দেন দেখা যাচ্ছে নিউ আছে, ওপেন, এখানে অনেকগুলো নিচে অপশন আছে। আমরা কি করব, নিউতে ক্লিক করব। নিউর পাশে যেটা আছে সেটা হচ্ছে সোর্স ফাইল। কেমন, কন্ট্রোল এন দিয়ে আমরা যেটা করেছি সোর্স ফাইল, এখানে আমরা কন্ট্রোল এন দিয়েও আসতে পারি, অথবা তুমি সোর্স ফাইলে ক্লিক করার পরে দেখো একটা আনটাইটেলড ওয়ান দিয়ে একটা পেজ চলে আসছে, একটা উইন্ডো চলে আসছে। কেমন, এখানটায় আমাকে কোডিং গুলো টাইপ করতে হবে। আমাদের ভাষা দিয়ে আমরা কোডিং গুলো টাইপ করব। কম্পিউটার কি করবে, এটাকে কম্পাইল করে কম্পিউটারের নিজের ভাষায় রূপান্তর করে নেবে। কম্পিউটারের নিজের ভাষা বলতে আমরা কোনটা বুঝি, 0 এবং 1, যেটাকে আমরা মেশিন ল্যাঙ্গুয়েজ বলছি। তো সেখানে সে রূপান্তর করে নেবে। তো কোডিং আমরা স্টার্ট করতে যাচ্ছি। কিভাবে স্টার্ট করতে হয় দেখো, ফার্স্টে একটা হ্যাশ দিতে হবে, দেন হচ্ছে ইনক্লুড, স্পেলিং ভুল করেছি, CLUDE, হ্যাশ ইনক্লুড, দেন হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট স্টার্ট করতে হয় studio.h। কেমন, এটা হচ্ছে, এটাকে পুরোটাকে বলা হয় হ্যাশ ইনক্লুড দিয়ে যেটা দেওয়া আছে সেটাকে বলা হয় প্রি প্রসেসর ডিরেক্টিভ। প্রি প্রসেসর ডিরেক্টিভ আর studio.h এটাকে বলা হয় হিডার ফাইল। এদের প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা কাজ আছে, এবং কাজগুলো কি সেটা আমরা তোমাদেরকে বুঝিয়ে দিব। তো এখানে একটা যে সুবিধা আমাদের দেব সি প্লাস প্লাস সফটওয়্যারটি ইউজ করার যে সুবিধা, সেটা হচ্ছে আমি অ্যাঙ্গেল ব্র্যাকেট জাস্ট এটা দিয়েছি, এটা অটোমেটিক্যালি চলে আসছে। কিন্তু টার্বো সিতে আমরা যেটা করতাম আগে, সেখানে তোমাকে প্রত্যেকটা কিন্তু একদম ম্যানুয়ালি দিতেই হবে, অটোমেটিকলি কোনো কাজ নাই। ঠিক আছে, অটোতে কোনো কাজ করে না, সবগুলো তোমাকে কমান্ড গুলো আস্তে আস্তে দিতেই হবে, প্রত্যেকটাতে দিতে হবে। বাট ট্যাব সি প্লাস প্লাস এবং কোড ব্লকস এগুলোতে কিছু সুবিধা আছে। অ্যাঙ্গেল ব্র্যাকেট গুলো দিলে, ফার্স্ট ব্র্যাকেট একটা দিলে পরেরটাও সে অটোমেটিক্যালি নিয়ে নেয়, কিছু সুবিধা আছে। তাহলে হ্যাশ ইনক্লুড studio.h, দেন আমরা আবার দিব হ্যাশ ইনক্লুড romeo.h। ঠিক আছে, এগুলো আমরা কিছু কমান্ড দিলাম। দেন আমরা মেইন ফাংশন নামে একটা ফাংশন স্টার্ট করেছি। বলেছিলাম যে দুইটা সেকশন অবশ্যই লাগবে, একটা লিঙ্ক সেকশন, একটা মেইন সেকশন। তো মেইন দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট শুরু হবে, সেই সময় পার্ট আমরা ওখানটা কিছু লিখবো না। দেন সেকেন্ড ব্র্যাকেট একটা দিলে আরেকটা অলরেডি চলে আসছে। এন্টার বাটনে যখন তুমি একটা চাপ দিবা, তখন মাঝখানে দেখো একটা লাইন ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, দেন এখানে তোমাকে কি করতে হবে, তোমাদের বিভিন্ন ধরনের কাজগুলো করতে হবে। এখন তুমি যে সফটওয়্যারটা করতেছো, যে সফটওয়্যারটা তুমি বানাচ্ছ, সেটা হচ্ছে জাস্ট তোমাকে, তুমি কোন দেশে বসবাস করো সেটা নিয়ে তোমাকে একটা সফটওয়্যার বানাতে বলছে, তোমার দেশের নাম এবং তুমি কোন দেশে বসবাস করো সেটা। ঠিক আছে, তাহলে এটার জন্য যদি তোমাকে দেওয়া হয়, আমি যদি উপরে
একদম উপরে একটা এন্টার বাটনে চাপ দিলাম, একদম উপরে গিয়ে আমি কি করলাম দেখো, আমি দুটো স্ল্যাশ দিয়েছি। হ্যাঁ, তাহলে এটা প্রোগ্রামটা কিসের, এটা জাস্ট আমি নামটা লিখতেছি। হ্যাঁ, দেখো প্রোগ্রাম অফ দ্য নেম অফ দ্য কান্ট্রি, কেমন নেম অফ দ্য কান্ট্রি এটা, ঠিক আছে। আমরা এইটা যে লাইনটা লিখেছি এটাকে বলা হয় যে ডকুমেন্টেশন সেকশন, মানে তুমি প্রোগ্রামটা কি জন্য বানাচ্ছো, কার জন্য বানাচ্ছো, এই ধরনের যদি কোনো বর্ণনামূলক কিছু লিখতে হয় তখন তোমাকে এই লাইনটা দিতে হবে, এই যে ডকুমেন্ট সেকশনটা দিতে হবে। সেই ডকুমেন্ট সেকশনটা তুমি চাইলে এভাবেও দিতে পারো। আর একটা ওয়ে আছে, সেটা হচ্ছে তুমি যদি ডাবল স্ল্যাশের জায়গায় একটা স্ল্যাশ দেওয়ার পরে তুমি যদি একটা স্টার মার্ক দাও, আবার সবার শেষে গিয়ে যদি তুমি একটা স্টার দেন স্ল্যাশটা দিয়ে দাও, তাহলে দেখো শুধুমাত্র সেই লাইনটাকে সে কমেন্ট হিসেবে নিবে। ঠিক আছে, বাদ বাকি এগুলো কিন্তু কাজ করবে, এই 1 নাম্বার লাইন যেটা আছে সেটা কিন্তু কাজ করবে না। এটা কিন্তু তোমাদেরকে একটু ভালো করে মাথায় রাখতে হবে। দেখো এই পুরো লাইনটা একটু পেস্ট কালার টাইপের হয়ে গেছে, সেজন্য এটা কাজ করবে না। এটাকে বলা হচ্ছে ডকুমেন্টেশন সেকশন। তুমি যদি এইটা না দিয়ে তুমি এখানটায় শুধুমাত্র, এখন একটু খেয়াল করে দেখছো যে পিছনেটা যখন আমরা কেটে দিয়েছি সবগুলো ডকুমেন্টেশন সেকশন হিসেবে নিয়ে নিচ্ছে, সেজন্য আমরা কি করবো, এটাকে কেটে দিব। কেটে দেওয়ার পরে আমরা দুটো স্ল্যাশ দিব। এখন দুটো স্ল্যাশ দিলে শুধুমাত্র কান্ট্রি পর্যন্ত সে কি নিচ্ছে, এটাকে ডকুমেন্টেশন সেকশন হিসেবে গ্রহণ করতেছে। কেমন, তাহলে দুটো ওয়ে আছে ডকুমেন্টেশন সেকশন হিসেবে চিহ্নিত করার জন্য। একটা ওয়ে হচ্ছে স্টার এবং স্ল্যাশ দিয়ে, আরেকটা ওয়ে হচ্ছে ডাবল স্ল্যাশ দিয়ে। যখন স্ল্যাশ এবং স্টার দিয়ে শুরু করবা তখন তোমাকে স্টার এবং স্ল্যাশ দিয়ে শেষ করতে হবে। আর যদি ডাবল স্ল্যাশ দাও তাহলে শেষ করতে হবে না। তবে মনে রাখতে হবে এই দুটার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি, সেটা হচ্ছে যখন তুমি একটা সেন্টেন্সের ডকুমেন্ট লিখতে চাচ্ছ তখন হচ্ছে ডাবল স্ল্যাশ। যদি একাধিক সেন্টেন্স হয় তাহলে সেক্ষেত্রে তুমি কি দিবা, স্ল্যাশ এবং স্টার দিয়ে শুরু করে স্টার এবং স্ল্যাশ দিয়ে শেষ করতে হবে, যদি একাধিক সেন্টেন্স বা অনেক বিশাল কিছু লিখতে হয় তখন। ঠিক আছে, এটাকে আমরা বলছি 1 নাম্বার লাইনে যেটা আছে সেটাকে বলছি আমরা ডকুমেন্টেশন সেকশন। 2 এবং 3-এর মধ্যে যেটা আছে সেটাকে বলছি আমরা লিঙ্ক সেকশন। 4 নাম্বারের মধ্যে মেইন ফাংশনটা স্টার্ট হয়েছে, মেইন ফাংশনের পরে 5, 6, 7 এই 3টা লাইন হচ্ছে মেইন ফাংশনের কাজ। আমার কথা ছিল আমি কোন দেশে বসবাস করি সেটা নিয়ে আমি একটা প্রোগ্রাম বানাতে যাচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা 6 নাম্বার লাইন থেকে শুরু করব। সেখানে আমরা একটা লাইব্রেরি ফাংশন ইউজ করছি, সেটার নাম হচ্ছে প্রিন্টএফ। তো প্রিন্টএফ এর মধ্যে প্রিন্টএফ গঠনটা হচ্ছে প্রিন্টএফ লিখে ফার্স্ট ব্র্যাকেট শুরু করতে হয়, ফার্স্ট ব্র্যাকেট শেষ। সেটার ভিতরে আমাকে লিখতে হবে কি, কোটেশন মার্ক। কেমন, তো কোটেশন মার্কটা লেখার পরে আমরা এখানে লিখবো মাই কান্ট্রি, ঠিক আছে, মাই কান্ট্রি ইজ বাংলাদেশ। ঠিক আছে, আমরা জাস্ট এটা একটা লিখলাম। সেখানে খেয়াল করে দেখো যে কোটেশন মার্ক যেখানে শুরু হয়েছে এবং কোটেশন মার্ক যেখানে শেষ হয়েছে এর ভিতরে যা যা আছে সেটাকেই কিন্তু আমাদের আউটপুট আকারে দেখাবে। এই যে প্রিন্টএফ আমরা যেটা লিখেছি এবং ফার্স্ট ব্র্যাকেট শুরু করে শেষ করার পরে অবশ্যই তোমাকে একটা কি দিতে হবে, একটা সেমিকোলন দিতে হবে। তো এই পুরো লাইনটাকে স্যার বলা হয় একটা স্টেটমেন্ট। মানে প্রিন্টএফ থেকে শুরু করে একদম সেমিকোলন পর্যন্ত এই পুরো লাইনটাকে স্যার বলা হয় একটা স্টেটমেন্ট। ঠিক আছে, তো এই স্টেটমেন্টের কাজ কি, আউটপুট আকারে যখন তোমাকে কোনো কিছু দেখাইতে বলবে, আউটপুট আকারে কোনো কিছু দেখাতে বললে তখন তোমাকে এই প্রিন্টএফ ফাংশনটা ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে এই যে এটাকে বলছে আমরা লাইব্রেরি ফাংশন, সেই লাইব্রেরি ফাংশনটাকে ধারণ করে হচ্ছে studio.h নামক একটা হিডার ফাইল। কেমন, এটাকে বলছে লাইব্রেরি ফাইল, সেই লাইব্রেরি ফাইলটাকে ধারণ করে হিডার ফাইল। এটাকে আমি যদি একটু তোমাদেরকে উদাহরণের সাহায্যে বুঝাতে চাই, মনে করো যে তোমরা একটা পাবলিক লাইব্রেরিতে গিয়েছো, কেমন, সেখানে ফিজিক্স ডিপার্টমেন্টে গিয়েছো, ফিজিক্স ডিপার্টমেন্টের একটা বই তোমাকে ধার করতে হবে, মানে ওখান থেকে কয়েকদিনের জন্য আনবা, পড়াটোরা শেষ হলে তুমি আবার গিয়ে দিয়ে আসবা। এমন অনেকে আছে যে গল্পের বইগুলো লাইব্রেরি থেকে নিয়ে আসে, গল্প পড়া শেষ হলে আবার বইটা দিয়ে যায়। তো সেম টাইপের তুমি যখন তুমি যখন একটা বই নিবা তাহলে তোমাকে ডিপার্টমেন্টে গিয়ে সেটা কি করতে হবে, নক করতে হবে এবং বলতে হবে যে আমি এই বইটা নিয়ে যাচ্ছি। তখন তোমার নাম টাম সবকিছু এন্ট্রি করে নিবে, রোল নাম্বার, নাম, তোমার ঠিকানা এগুলো এন্ট্রি করবে, মোবাইল নাম্বার এন্ট্রি করবে। তো সেম টাইপের এই মেইন ফাংশনের ভিতরে আমার যত কাজ হয় সব কিন্তু মেইন ফাংশনের মধ্যে হয়।
সি প্রোগ্রামে যা কিছু কাজ হবে সব হচ্ছে মেইন ফাংশনের ভিতরে। তো মেইন ফাংশনের মধ্যে আমরা একটা কি করতেছি, একটা লাইব্রেরি ফাংশন নিয়ে কাজ করতেছি। এই লাইব্রেরি ফাংশনটাই যে মেইন ফাংশনের মধ্যে কাজ হচ্ছে সেটা কোত্থেকে আসছে, সেটা কার থেকে আসছে, সেটা studio.h এর মধ্য হতে আসছে। মানে এর ভিতরে একটা ফাংশন হচ্ছে এটা। তো এই studio.h কে হ্যাশ ইনক্লুড মানে যুক্ত করতেছে কার সাথে, কম্পাইলারের সাথে যুক্ত করতেছে। কম্পাইলারটা কি, সেটা হচ্ছে আমরা যে এখন প্রোগ্রামটা করতেছি, আমরা যে কোডিং গুলো লিখলাম সেগুলো আমাদের ভাষাতে লিখলাম, কিন্তু সেটা তো কম্পিউটার বুঝতেছে না। তো কম্পিউটারকে কি করতে হবে, এটাকে বুঝাইতে হবে। তা কম্পিউটারকে বোঝানোর জন্য আমাদের ল্যাঙ্গুয়েজটাকে কনভার্ট করতে হবে। তো করার কাজটা কে করে, সেটা কম্পাইলার করে। সেই কম্পাইলারকে পরিচয় করাই দিচ্ছে, হ্যাশ ইনক্লুড যুক্ত করাই দিচ্ছে কাকে, studio.h কে। মানে হচ্ছে এসটিডি দিয়ে বোঝানো হয় স্ট্যান্ডার্ড, আই দিয়ে বোঝানো হয় ইনপুট, ও দিয়ে বোঝানো হয় আউটপুট। তো স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ, তো এটার মাধ্যমে মানে হিডার ফাইলের মধ্যে এই একটা ফাংশন ইউজ হচ্ছে সেটা আমরা বুঝে দিলাম। তখন কম্পিউটার কি করবে, এটা যখন দেখবে সে এর মধ্যে গিয়ে খুঁজবে যে এটা আছে কিনা। হ্যাঁ, তাহলে তুমি বলতে পারো স্যার conio.h এর কাজটা কি, এর জন্য তো আমরা এখানে কোনো কিছু লিখি নাই। তাহলে তুমি অবশ্যই লিখবা এখানে যাওয়ার পরে তোমার প্রোগ্রামটা যে শেষ হয়েছে সেটা বোঝানোর জন্য একটা getch আমরা কি করি, ফাংশন ইউজ করি। এটার কাজ কি, কম্পিউটার যখন এই লাইনে আসে এই কাজটা করবে, করার পরে এই লাইনটাতে আসবে, আসার পর সে কি করবে, আবার এই লাইনটাতে যাবে, দেন আবার মেইন ফাংশনে যাবে। মানে প্রত্যেকটা লাইন বাই লাইন স্টেপ বাই স্টেপ সে কাজ করে যাবে। যখন সে এই কাজটা করবে করার পরে এখানে আসবে, তো কম্পিউটারকে তো বুঝাইতে হবে যে আমার প্রোগ্রামটা শেষ হয়ে গেছে। সেজন্য সে কি করে, getch এর এই জায়গাটাতে একটা নাল ভ্যালু থাকে, সেই নাল ভ্যালুটা সে রিটার্ন করে। কাকে রিটার্ন করে, মেইন ফাংশনকে রিটার্ন করে। তো মেইন ফাংশন তখন বুঝে যায় যে আমার আর প্রোগ্রামে কোনো কাজ নাই। মানে এটার পরে যখন এখানে আসে সে যখন মানটা রিটার্ন করে দেয়, তখন মেইন ফাংশন বুঝে যায় যে আমার আর কোনো কাজ নাই, আমার প্রোগ্রামটা শেষ হয়ে গেছে, চাইলে আমি নতুন করে অন্য কোনো একটা প্রোগ্রাম রেডি করতে পারি। তো সেটার জন্যই এই getch আমরা ইউজ করি। এটা ম্যান্ডেটরি নয়, দিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। যখন আমরা এটা দিব না তখন আমরা কিন্তু এই লাইনটাও লিখবো না। কেমন, কারণ আমরা getch কার আন্ডারে থাকে বলছি, conio.h এর আন্ডারে থাকে। মানে conio কন্ডিশনাল ইনপুট আউটপুট অথবা কনসোল ইনপুট আউটপুট বলে। এই হিডার ফাইলের অন্তর্গত হচ্ছে কে, getch। সো আমরা এটা দিব তখনই যদি আমরা এটা দিই। কেমন, আচ্ছা এবার আমরা একটু দেখবো কাজটা কিভাবে করে। ফার্স্টে আসো, একদম কর্নারের দিকে একটু খেয়াল করলে বুঝতে পারবা যে এখানে একটা ফাইল আছে। সেই ফাইলটাকে আমরা যখন ক্লিক করব এখানে সেভ এবং সেভ এস আছে। তুমি যখন প্রথমবার এটা একটা কোডিং করবা তখন তোমাকে প্রথমেই দিতে হবে সেভ এস। তাহলে সেভ এস দেওয়ার পরে ফাইল নেমে এখানে আনটাইটেলড 1 দেওয়া আছে, তুমি তোমার একটা নাম দিতে পারো, যে কোনো একটা নাম দিতে পারো। দেওয়ার পরে তুমি সেভ দিবা। সাপোজ আমি নাম দিচ্ছি, আমি স্টুডেন্টের নাম দিচ্ছি, সাপোজ মনে করো যে রনি। ঠিক আছে, রনি দিলাম। দেন আমরা কি করলাম, সেভ করলাম। আচ্ছা সেভ করলাম। কেমন, সেভ করার পর তাহলে আমার ফাইলটা সেভ হইলো। এখন আমাকে কি করতে হবে, এটাকে কম্পিউটারকে বোঝানোর জন্য, এটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করতে হবে। তাহলে কি করতে হবে, এখানে দেখো ভিউ প্রজেক্টের পরে এক্সিকিউট একটা কথা লেখা আছে। তো আমরা এখন যেটা করবো, এক্সিকিউটে ক্লিক করব, করার পর এখানে অনেকগুলো অপশন আছে, কম্পাইল আছে, রান আছে, কম্পাইল এন্ড রান আছে, তারপরে রিবিল্ড অল আছে, এরকম অনেকগুলো আছে। সো আমরা এখান থেকে যেটা দিব, কম্পাইল দিব। F9 কিবোর্ডের মধ্যে যে F9 বাটনটা আছে, চাইলে তুমি সেটা দিয়েও কাজ করতে পারো, অথবা তুমি ডিরেক্টলি কি করতে পারো, কম্পাইল কথাটা এখান থেকেও আনতে পারো, মানে ক্লিক করতে পারো। আমি কম্পাইল করলাম। কম্পাইল করার পরে একটু খেয়াল করে দেখো নিচের দিকে এসে, এই যে এটা একটু নিচের দিকে আসে দেখো, কম্পাইলেশন রেজাল্টস এর মধ্যে আছে এরর 0 ওয়ার্নিং 0। আমার আউটপুট ফাইল নেম এটা কোথায় আছে, সি তে আমি ইউজার ডেস্কটপের মধ্যে roni.exe নামক একটা ফাইল তৈরি করেছি। আউটপুট সাইজটা হচ্ছে 128 কিলোবাইট, সরি কিলোবিট না, এটা ক্যাপিটাল আছে সেজন্য বাইট হবে। আর আমার টাইম লাগছে 0.34 সেকেন্ড। আমার এটা কম্পাইল করতে টাইম লাগছে মাত্র 0.34 সেকেন্ড, মানে 1 সেকেন্ডের চেয়ে অনেক কম সময় লাগছে পুরো কাজটা কমপ্লিট করতে কম্পিউটারে। তাহলে আমার এখানে কোনো ভুল পাওয়া যায় নাই। দেন আমি কি করব, এক্সিকিউটে গিয়ে এখন এখানে যেটা আছে রান আছে একটা দেখো রান, সে রানে ক্লিক করবো, অথবা F10 এ তুমি ক্লিক করলেও কিন্তু রানটা হয়ে যাবে। তাহলে রানে ক্লিক করলাম, করার পরে দেখো তোমার রেজাল্টটা দেখাচ্ছে, একটা কালো উইন্ডো আসছে, সেখানে রেজাল্ট আসছে দেখো মাই কান্ট্রি ইজ বাংলাদেশ। ঠিক আছে, মাই কান্ট্রি ইজ বাংলাদেশ একটাই মাত্র লাইন দেখাচ্ছে। এটাই তোমার সফটওয়্যারটা রেডি হয়ে গেল, শেষ। তুমি কি করলে, তোমার কান্ট্রিটা কোন জায়গায় সেটা তুমি দেখালা। এটাই হচ্ছে একটা সি প্রোগ্রাম। তাহলে এটা করার জন্য এই সেকশনটা
অবশ্যই লাগবে। এটাকে বলছি আমরা লিঙ্ক সেকশন, যেটাকে লিঙ্ক করতেছে, কাকে লিঙ্ক করতেছে, হিডার ফাইলগুলোকে লিঙ্ক করতেছে কার সাথে, কম্পাইলারের সাথে। হিডার ফাইলগুলোর কাজ কি, এই মেইন ফাংশনের মধ্যে আমি যত ধরনের কাজ করছি সবগুলো লাইব্রেরি ফাংশনকে ধারণ করে হচ্ছে studio.h এবং conio.h। আরো অনেকগুলো হিডার ফাইল আছে, তোমরা আস্তে আস্তে সবগুলো জানতে পারবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুইটা হিডার ফাইল প্রতিটি সি প্রোগ্রামেই লাগে এরকম হচ্ছে studio.h এবং conio.h। studio.h টা একদম অত্যাবশ্যকীয়, লাগবেই, যখনই তোমার রেজাল্ট দেখাইতে হবে অবশ্যই এটা দিতেই হবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার সি প্রোগ্রাম। এখন আসো আমি একটা ছোটখাটো ভুল করি, তাহলে দেখো যে কম্পিউটার কিভাবে কাজ করে। ধরো যে আমি এখানে একটা সেমিকোলন দিই নাই, ঠিক আছে, আমি সেমিকোলন দিই নাই, আমি ফাইলে গেলাম, সেভ করলাম, তাহলে আমি একটা ভুল করছি, কিন্তু জেনে শুনে একটা ভুল করছি। এক্সিকিউটে গেলাম, কম্পাইল করলাম, দেখো একটা রেড মার্ক চলে আসছে। তাহলে রেড মার্ক চলে আসছে কেন? কারণ এখানে কোনো একটা ভুল হয়েছে, এবং ভুলটা কোন জায়গায় হয়েছে একটা মেসেজ দিচ্ছে আমাদেরকে, বলতেছে যে মেইন ইন ফাংশন ইন্ট মেইন। আমরা চাইলে এখানে ইন্ট মেইন দিতে পারতাম, আমরা ইন্ট মেইন দিই নাই, এটা একটা কথা হইতে পারে, ওটা আবার না দিলেও চলে, কোনো সমস্যা নেই। কিছু কিছু টিচার দেখবা যেখানে ভয়েড মেইন দিয়ে স্টার্ট করছে, কেউ কেউ দেখবা যে ইন্ট মেইন দিয়ে করছে, করতে পারো, কোনো সমস্যা নেই, সেগুলো দেওয়া যায়। শুধুমাত্র তুমি মেইন ফাংশন দিয়ে স্টার্ট করো তাও করতে পারবা। ইন্ট মেইন দিলে তোমাকে একটা মান রিটার্ন করতে হবে, তখন রিটার্ন 0, রিটার্ন 1 এরকম একটা কিছু দিতে হয়। তো আমি এত কিছু দিচ্ছি না বলে আমি জাস্ট মেইন দিয়ে স্টার্ট করছি। তারপর বলছে যে এরর এক্সপেক্টেড, আমি একটা এরর বলতেছে যেটা হতে পারে একটা সেমিকোলন বিফোর গেট সিএচ। দেখো গেট সিএচ এর আগে এই জায়গাটাতে হয়তো আমি একটা কি দিই নাই, আমি একটা সেমিকোলন দিই নাই, এরকম একটা ভুল হতে পারে, ওরা বলে দিচ্ছে, সাজেস্ট করতেছে। আমি কি করলাম, একটা সেমিকোলন দিলাম, ঠিক আছে, তাহলে আমি ভুলটা এখন শুধরালাম। খেয়াল রাখবা, যখন তুমি কোনো একটা প্রোগ্রাম করবে, ঠিক আছে, সেই প্রোগ্রামে যদি কোনো ভুল থাকে সেই ভুলগুলোর কিন্তু একটা নাম আছে, সেই ভুলগুলোর নাম হচ্ছে বাগ। আর যখন তুমি ভুলটা শুধরাবে, এই ভুল শুধরানোটাকে বলা হয় ডিবাগ। তাহলে একটা হচ্ছে বাগ, একটা হচ্ছে ডিবাগ। এখন আমরা কি করবো, একটু চেক করে দেখবো যে আসলে কাজটা করছে কিনা। এখন ফাইলে গেলাম, আবার সেভ করলাম, যেহেতু আমরা এডিট করছি, তাহলে সেভ করলাম, করার পরে এক্সিকিউটে গেলাম, যাওয়ার পরে তোমাকে কি করতে হবে, এই যে কম্পাইলটা আছে সেই কম্পাইলে ক্লিক করতে হবে। কম্পাইল ক্লিক করার পরে আবার দেখো নিচের দিকে এখন কোনো ভুল পাই নাই। তাহলে এখন যদি ভুল না পাই, এরর 0 সাথে আমরা কি পেয়েছি, ওয়ার্নিং 0 পেয়েছি। কেমন, এরর 0 ওয়ার্নিং 0, কোনো ভুল পাওয়া যায় না। তাহলে আমরা এক্সিকিউটে গেলাম, দেন আমরা কি করলাম, রানে ক্লিক করলাম, দেখো মাই কান্ট্রি ইজ বাংলাদেশ লেখাটা চলে আসছে, তার মানে আমরা ভুলটা শুধরাইছি। শুধরানোটাকে কি বলা হবে, এটাকে ডিবাগ বলা হবে। আর যদি ভুল থাকে সেটাকে কি বলা হবে, বাগ বলা হবে। তো কোয়েশ্চেন আসে কিন্তু 1 নম্বরের জন্য বা 2 নম্বরের জন্য কোয়েশ্চেন আসতে পারে, অথবা এমসিকিউতে কোয়েশ্চেন আসতে পারে যে বাগ কি, ডিবাগ কি। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি কিছুটা জিনিস জানলাম। এখন তোমাকে যদি বলা হয় যে তুমি এমন একটা সি প্রোগ্রাম করো যেখানে তোমার নাম, তোমার কলেজের নাম এবং কলেজের ঠিকানা থাকবে, ভালো করে খেয়াল করে দেখো, তোমার নাম, কলেজের নাম এবং কলেজের ঠিকানা থাকবে। তাহলে প্রোগ্রাম অফ, আমি এখানে একটু চেঞ্জ করি, প্রোগ্রাম নেম, কলেজ নেম, অ্যাড্রেস। ঠিক আছে, আমরা জাস্ট এরকম একটা সফটওয়্যার বানাবো, ঠিক আছে। তাহলে তোমাকে এখন যেটা করতে, আমি একটা সরি এই জিনিসটা কপি করে নিই, আমরা নতুন জায়গায় করি, এখানে আর করবো না। তাহলে কন্ট্রোল এন, তোমার যদি কিবোর্ডে কন্ট্রোল এন একসাথে চাপ দাও তাহলে কিন্তু নতুন করে উইন্ডোটা চলে আসবে, দেখো চলে আসছে। আর যদি তুমি এটা না করতে চাও, তোমার ফাইলে যাওয়ার পরে যদি নিউতে ক্লিক করার পর সোর্স ফাইলে ক্লিক করো তাও কিন্তু চলে আসবে। ঠিক আছে, যে কোনো একটা ওয়ে করা যায়, হয় তুমি কন্ট্রোল এন দিতে পারবো, অথবা ফাইলে যাওয়ার পরে নিউতে ক্লিক করে সোর্স ফাইলে ক্লিক করলে হবে। এখন তোমাকে এখানে আমি কি করলাম, টেস্ট করলাম, প্রোগ্রাম অফ নেম, কলেজ নেম, অ্যাড্রেস, এটা আমাকে লিখতে হবে, বা এটা আমি একটা সফটওয়্যার বানাই দেখাবো। তাহলে তোমাকে শুরুতে কি করতে হবে, হ্যাশ দিতে হবে, ইনক্লুড, হ্যাশ ইনক্লুড দিয়ে আমি কি দিব, স্টুডিও ডট এইচ, স্টুডিও ডট এইচ এর ফুল ফর্মটা জানতে হবে স্যার, ঠিক আছে। হ্যাশ ইনক্লুড, বানানটা ভুল করছিলাম, হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ। স্টুডিওর ফুল ফর্মটা কি, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট বোঝানো হয়। আমরা একটু আগে যে প্রিন্টএফ ফাংশনটা ইউজ করেছিলাম, প্রিন্টএফ যে লাইব্রেরি ফাংশন ইউজ করেছি, সেটাকে বলা হয় আউটপুটের জন্য একটা ফাংশন, আউটপুট দেখানোর জন্য একটা ফাংশন, মানে তুমি যখন রেজাল্ট দেখাবে, আউটপুট আকারে কোনো কিছু প্রদর্শন করবে, তখন হচ্ছে প্রিন্টএফ। আর যদি তুমি ইনপুটের মান গ্রহণ করতে চাও তখন আরেকটা ফাংশন আছে, সেটার নাম হচ্ছে স্ক্যানএফ। ঠিক আছে, আমরা এখানে গেলাম আবার, হ্যাশ ইনক্লুড
punio.h দেওয়ার পর আমরা মেইন ফাংশন স্টার্ট করেছি। মেইন ফাংশনের পরে ফার্স্ট ব্র্যাকেট শুরু করতে হবে, শেষ করতে হবে। দেন আমরা পাশে গিয়ে একটা এন্টার বাটন চাপ দিব, তারপরে তোমাকে কি করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করতে হবে। এই সেকেন্ড ব্র্যাকেটটা তুমি চাইলে মেইন ফাংশনের পাশেও করতে পারো, কোনো সমস্যা নেই, বা নিচেও করতে পারো, প্রবলেম নেই। এটা করার পর আমরা কি করলাম, এবার কাজ করব। আমরা বলেছি যে আমার নাম দেখাবো, তাহলে দেখানোর জন্য তোমাকে যে ফাংশন ইউজ করতে হবে সেটা হচ্ছে প্রিন্ট এফ। প্রিন্ট ফাংশন, এফ মানে হচ্ছে ফাংশন, প্রিন্ট ফাংশন, ঠিক আছে। প্রিন্ট কাকে ফাংশন প্রিন্ট করবো, আমরা কোন ফাংশনটাকে প্রিন্ট করব, আমরা ফার্স্ট ব্র্যাকেট শুরু করে ইনভার্টেড কমাটা কোটেশন মার্ক মানে সেকেন্ড কোটেশন মার্কটা আমরা দিয়ে দিয়েছি। তো সেখানে আমরা বললাম, তুমি শুধুমাত্র নামও লিখতে পারো, অথবা তুমি সুন্দর করে বলতে পারো যে মাই নেম ইজ, ঠিক আছে, মাই নেম ইজ, কোন একটা নাম দাও, সাপোজ আমি লিখলাম কি রনি বড়ুয়া, ঠিক আছে, আমি এটা দিলাম। তারপরে আমাকে একটা সেমিকোলন দিতে হবে, এই লাইনটার পর আমরা একটা কি দিলাম, সেমিকোলন দিলাম। দেন আবার নিচে গেলাম, এবার আমি আরেকটা প্রিন্ট এফ ইউজ করলাম। আমি সেখানে বললাম মাই কলেজ নেম, আবার কোটেশন মার্ক দিলাম, মাই কলেজ নেম। সাপোজ আমি আমার কলেজের নামটাই দিচ্ছি সিবিসি, কেমন, চট্টগ্রাম বিজ্ঞান কলেজটা দিলাম। দেন এইখানটায় সেমিকোলন দিয়েছি। দেন আবার প্রিন্ট এফ দিলাম, এখানে আমার অ্যাড্রেসটা দিতে হবে, ঠিক আছে। অ্যাড্রেস যদি দিতে চাই, তাহলে অ্যাড্রেসের মধ্যে আমরা বলবো মুক্তি টাওয়ার, চকবাজার, চিটাগাং, ঠিক আছে। আমার প্রোগ্রাম শেষ, আমি তিনটা জিনিস লিখে ফেলছি, এবং প্রোগ্রাম শেষ করার জন্য আমরা কি দিলাম, গেট সিএচ দিলাম। ওকে, তাহলে দেখো আমরা তিনটা প্রিন্ট এফ ইউজ করছি, মানে তিনটা লাইন দেখাবো, দ্যাটস ওয়াই আমরা তিনটা প্রিন্ট এফ বলেছি। মাই নেম ইজ রনি বড়ুয়া, মাই কলেজ নেম হচ্ছে কি সিবিসি, অ্যাড্রেসটা হচ্ছে কি মতি টাওয়ার, চকবাজার, চিটাগং, ঠিক আছে। আমার প্রোগ্রামটা শেষ সেটা। তাহলে আমাকে এই কাজটা করার পরে যেটা করতে হবে, আমি ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে সেভ অ্যাজ দিব। এখানে আনটাইটেলড 3 দেওয়া আছে, তুমি যে কোনো একটা নাম দিতে পারো, ঠিক আছে। তুমি এখানে দিলা কি রনি বড়ুয়া, একটা নাম দিলাম আর কি, হ্যাঁ, সেভ দিলাম। এবার আমার কাজ হচ্ছে এটাকে কম্পাইল করে কম্পিউটারকে বুঝিয়ে দেওয়া। তাহলে এক্সিকিউটে গেলাম, দেন ফার্স্টে আমরা কম্পাইল ক্লিক করলাম, দেখা যাচ্ছে যে আমার কোনো ভুল হয় নাই, এরর 0 ওয়ার্নিং 0। তোমার যদি ভুল হয় তাহলে তোমাকে কিন্তু শো করবে। এরপর আমাকে এক্সিকিউটে ক্লিক করতে হবে, করার পরে আমি কি করব, রান যেটা আছে সেটাতে ক্লিক করব। দেখো মাই নেম ইজ রনি বড়ুয়া ঠিক পাশেই স্টার্ট হয়েছে, মানে রনি বড়ুয়ার সাথে মাই কলেজ নেম একসাথে লেগে গেছে, সিবিসি, দেন অ্যাড্রেসটা আবার সিবিসির সাথে লেগে গেছে। তার মানে লেখাগুলো দেখো তো এক লাইনে চলে আসছে, তোমার সবগুলো লেখা আসছে ঠিক আছে, বাট এক লাইনে চলে আসছে। এখন তুমি চাচ্ছ যে না এরকম অ্যাড্রেস তো হয় না, অ্যাড্রেস তো হয় নিচে নিচে, তাহলে কি করতে হবে, এই প্রিন্ট এফ এবং এই প্রিন্ট এফ এর মাঝখানে তোমাকে অবশ্যই একটা নতুন জিনিস দিতে হবে। সেটা হচ্ছে হয় এটার শেষে একটা ব্যাকস্ল্যাশ এন দিবা, এই যে রনি বড়ুয়ার পরে একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দাও। তাহলে আমি আবার ফাইলে গেলাম, সেভ করলাম, এক্সিকিউট গেলাম, কম্পাইল করলাম, আগে কম্পাইল করতে হবে, আবার এক্সিকিউটে গেলাম, রান করলাম। দেখো মাই নেম ইজ রনি বড়ুয়ার পরে মাই কলেজ নেমটা নিচে চলে আসছে, কিন্তু আমি পরের লাইনে আবার কি দিই নাই, পরের লাইনে আবার ব্যাকস্ল্যাশ এনটা দিই নাই। ব্যাকস্ল্যাশ এনটা হচ্ছে একটা স্পেশাল ক্যারেক্টার, এটার কাজ হচ্ছে নিউ লাইন থেকে স্টার্ট করবে, মানে পরবর্তী লাইন থেকে সে আউটপুট দেখানো শুরু করবে। সো এখানে তোমাকে যেটা করতে হবে, যে রনি বড়ুয়ার পরে ব্যাকস্ল্যাশ এন দিয়েছো সেটা তোমার প্রিন্ট এফ এটার পরেও দিতে পারো, অথবা যেটাকে তুমি নিচে লাইনে দেখাতে চাচ্ছ সেটার আগেও দিতে পারো। মানেটা হচ্ছে আমি এই যে ব্যাকস্ল্যাশ এনটা দিয়েছি সেটা এখানে না দিয়ে চাইলে আমি এই জায়গাটাতেও দিতে পারতাম, একই কথা, ঠিক আছে। তোমার ওই লাইনের শেষে অথবা পরের লাইনে প্রথমে যে কোনো একটা জায়গায় দেওয়া যাবে। তাহলে আমি দেখো 7 নম্বর লাইনের মধ্যে কিন্তু ব্যাকস্ল্যাশ এনটা ইউজ করি না, ব্যাকস্ল্যাশ এনটা ইউজ করছি কোথায়, 8 নম্বর লাইনের শুরুতে, এখানটায় শুরু করেছি। আমি এখানে শেষে স্টার্ট করি নাই, চাইলে তুমি ওখানেও করতে পারতে, কোনো সমস্যা নেই। তাহলে ফাইলে গেলাম, ফাইলে যাওয়ার পর আমাকে আবার কি করতে হবে, সেভ করতে হবে। সেভ করার পর এক্সিকিউটে গেলাম, এক্সিকিউটে যাওয়ার পর কম্পাইল করলাম। কম্পাইল করতে হবে কেন, কারণ কম্পিউটারকে বুঝাইতে হচ্ছে
এক্সিকিউটে গেলাম, দেন রান বাটনে যখন ক্লিক করব দেখো এখন তিনটা লাইন আলাদা আলাদা করে চলে আসছে। মাই নেম ইজ রনি বড়ুয়া, মাই কলেজ নেম সিবিসি, অ্যাড্রেস মুচি টাওয়ার, চকবাজার, চিটাগং। ঠিক আছে, এভাবে তোমাকে কাজ করতে হবে। তুমি বলতে পারো স্যার আমি একটা প্রিন্ট এফ এর মধ্যে যদি সবগুলো দিতে চাই, হ্যাঁ সবগুলো দিতে পারবা, তবে নিচে নিচে আসবে না, সেক্ষেত্রে এটা হচ্ছে সমস্যা। তুমি যখন এইখানে দিবা যে মাই নেম ইজ রনি বড়ুয়া ব্যাকস্ল্যাশ এন দাও, সে কিন্তু আবার কোথায় মানে নিচে যাবে না, কারণ একই লাইনের মধ্যে যদি তুমি অনেকগুলো লাইনকে লিখতে চাও সবগুলো পাশাপাশি চলে আসবে, নিচে নিচে আসবে না। নিচে নিচে আসার জন্য কি করতে হবে, ব্যাকস্ল্যাশ এন প্রতিটা প্রিন্ট এফ এর শেষে অথবা পরের প্রিন্ট এফ এর শুরুতে তোমাকে দিতে হবে। এই যে প্রিন্টএফ ফাংশনটা আমরা ইউজ করেছি সেটাই হচ্ছে লাইব্রেরি ফাংশন। এটাকে ধারণ করে কে, স্টুডিও ডট এক্স, আর গেটসিএস কে ধারণ করে কে, ফোনি ডট এক্স। এখন আমরা একটু দেখাবো যে গেটসিএস ছাড়া কি কাজ করে কিনা। তো দেখো এটা আমরা বাদ করে দিয়েছি, তাহলে তোমাকে এটাও বাদ করে দিতে হবে। ঠিক আছে, আমরা আবার ফাইলে যাব, দেন সেভ দিব, এক্সিকিউটে গেলাম, কম্পাইল করলাম, এক্সিকিউটে গেলাম, রান করলাম। দেখো রেজাল্ট আসছে, কিন্তু তোমাকে এখানে কিছু কথা আসছে, প্রসেস এক্স সাইটেড আফটার এত সেকেন্ডস উইথ রিটার্ন ভ্যালু। রিটার্ন ভ্যালুটা সে অটোমেটিক্যালি নিজে থেকে নিয়ে নিছে, না আমরা কিছু বলি নাই, কিন্তু সে অটোমেটিক্যালি নিয়ে নিছে, কারণ এই কম্পাইলার গুলো আধুনিক, সেগুলো নিজ থেকে কিছু কাজ করে, ইউজারের উপরে ডিপেন্ড করে না। এই লেখাটা চলে আসছে, কিন্তু যখন গেটসিএস দিয়েছিল তখন এই লেখাটা কিন্তু আসে নাই। ঠিক আছে, তো দিলে ভালো, ফোনি ডট এজ এবং গেটসিএসটা দিলে ভালো। ঠিক আছে, তোমার প্রোগ্রামে কোনো তখন ঝামেলা হবে না। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা মোটামুটি এইটুক পর্যন্ত পড়াচ্ছি, তোমরা একটু বাসায় এগুলো একটু পড়তে হবে, দেখতে হবে, আমাকে এই জিনিসগুলো নিয়ে একটু জানতে হবে। এই যে হিডার ফাইল এবং লাইব্রেরি ফাইলটা যেটা বলছিলাম ডট এজ হিডার ফাইল, এবং যে সকল ফাইলের পতিত নাম ডট এলআইবি সেগুলোকে বলছি আমরা লাইব্রেরি ফাইল। তো দেখো বাস্তবায়নে ব্যবহৃত বিভিন্ন ফাংশনের ঘোষণা এবং বিস্তারিত বর্ণনা দেওয়া থাকে একটি হেডার ফাইলে। এক জাতীয় কতগুলো লাইব্রেরি ফাংশন, একটু আগে যেটা বলেছিলাম, তারপর হচ্ছে বিল্ড ইন ভেরিয়েবল, কনস্ট্যান্ট, স্ট্রাকচার ইত্যাদি প্রোটোটাইপ ঘোষণা করা থাকে, এবং সংশ্লিষ্ট লাইব্রেরি ফাইলে সেগুলোর বিস্তারিত বর্ণনা দেওয়া থাকে। ঠিক আছে, এই যে প্রি প্রসেসর ডিরেক্টিভ কোনটা, একটু আগে যেটা বলেছি, যে সকল স্টেটমেন্ট হ্যাশ ক্যারেক্টার দিয়ে শুরু হয় সেগুলোকে আমরা বলছি প্রি প্রসেসর ডিরেক্টিভ। ঠিক আছে, এগুলো ছোট প্রোগ্রাম বা প্রোগ্রাম অংশ। সি প্রোগ্রামের মূল সোর্স ফাইলের সাথে প্রি প্রসেসর গুলো দেওয়া নির্দেশনা মোতাবেক অবজেক্ট ফাইল তৈরি হয়। অবজেক্ট ফাইল কোনটা, যেটা মেশিন ভাষায় রূপান্তর হয় সেটাকে বলছি আমরা অবজেক্ট ফাইল, মানে 0 এবং 1 দিয়ে যেটা তৈরি হচ্ছে আমাদের ভাষাকে চেঞ্জ করে যখন মেশিন ভাষায় রূপান্তর করা হয় সেটাকে বলা হচ্ছে কি, অবজেক্ট ফাইল। ঠিক আছে, তো এইটুক পর্যন্ত আমাদেরকে একটু জানতে হবে। এখান থেকে আমরা নেক্সট দিন আবার একটু ভালো করে বুঝাবো কিভাবে ডিক্লেয়ার করতে হবে প্রি প্রসেসর ডিরেক্টিভ গুলো, সেগুলো আমরা নেক্সট ক্লাসে আবার দেখাচ্ছি। তো এইটুক পর্যন্ত তোমরা একটু ভালো করে দেখে নিবা। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমরা এখানে শেষ করছি। সুস্থ থাকো, ভালো থেকো সবাই।